হ্যালো মুভি লাভার্স, হোপফুলি সবাই বেশ ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখব সম্প্রতি রিলিজ হওয়া নেটফ্লিক্সের জনপ্রিয় একটি অ্যাকশন সিনেমা এক্সট্রাকশন 2। এই মুভিটির প্রথম সিকুয়াল বাংলাদেশের প্রেক্ষাপটের উপর নির্মিত হয়েছিল, যদিও বাংলাদেশকে সেখানে কিছুটা বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে, কিন্তু এর পরও এক্সট্রাকশন ছিল নেটফ্লিক্সের সর্বোচ্চ ভিউ পাওয়া একটি মুভি, কারণ ওই পুরো মুভিটা ছিল অ্যাকশনে ভরপুর এবং যা কিনা আমরা এক্সট্রাকশন 2তেও দেখতে পারবো। তো চলুন শুরু করা যাক। মুভির শুরুতে আমরা মূল চরিত্র টাইলার রেককে দেখতে পাই, যে কিনা বাংলাদেশের বুড়িগঙ্গা নদীর উপরে একটি ব্রিজে গোলাগুলির মধ্যে আছে। তো সেখানে টাইলার তার গলায় একটি গুলি খায় এবং ব্রিজ থেকে লাফ দিয়ে বুড়িগঙ্গায় পড়ে যায়। মূলত এটি ছিল এক্সট্রাকশন 1-এর শেষ দৃশ্য, আর এর পর থেকেই মূলত এক্সট্রাকশন 2-এর মূল কাহিনী শুরু হয়। যাই হোক, নদীতে পড়ার পর টাইলার ভেসে ভেসে নদীর এক পারে এসে পৌঁছায়। সেখানে টাইলারের টিম এসে মৃতপ্রায় টাইলারকে উদ্ধার করে এবং হেলিকপ্টারে করে উন্নত চিকিৎসার জন্য দুবাইয়ে নিয়ে যায়। গলায় গুলি খাওয়ার কারণে টাইলার বেশ কয়েকদিন ধরে কোমায় ছিল, আর এ সময় তার সহকর্মী নিক এবং নিকের ভাই ইয়াস টাইলারের দেখাশোনা করতে থাকে। জ্ঞান ফেরার পর দেখা যায় টাইলারের শরীরের বেশ কয়েকটা অঙ্গ মারাত্মকভাবে আহত হয়েছে, তাই মেডিসিনের পাশাপাশি টাইলারের ফিজিওথেরাপি চলতে থাকে। এর কিছুদিন পরে নিক আর ইয়াস মিলে টাইলারকে অস্ট্রিয়ার একটি নির্জন জায়গায় একটি বাসায় দিয়ে আসে। চলে আসার সময় নিক বলে যে তুমি এখন থেকে রিটায়ারমেন্টে থাকো, কারণ তোমার এই অবস্থা নিয়ে তুমি আর কোনো মিশন করতে পারবে না। নিক এবং ইয়াস চলে যাওয়ার পরে টাইলার ঘরের ভিতর ঢুকে দেখে যে তার পোষা কুকুরটিও সেখানে আছে। তো টাইলার অস্ট্রিয়ার সেই নির্জন বাসায় শুয়ে বসে টিভি দেখে দিন কাটাতে থাকে। সিন শিফট হয়ে আমরা জর্জিয়ার একটি গ্রামের দৃশ্য দেখতে পাই। সেখানে জোরাব নামের এক লোক তার পোষা ছাগলদের খাবার খাওয়াচ্ছিল। তো তখন জোরাবের চাচা সেখানে আসে এবং জোরাবকে বলে, আমি জেলখানা থেকে খবর পেয়েছি যে তারা তোমার ভাইয়ের শাস্তি 10 বছর বাড়িয়ে দিয়েছে। এটা শুনে জোরাব তখন সরকারি একজন গভর্নরকে খবর দিয়ে ডেকে আনে। সেই গভর্নর সেখানে পৌঁছে দেখে জোরাবের খামারের বাইরে একটি কবর খোঁড়া হচ্ছে। যাই হোক, জোরাব সেই গভর্নরকে জিজ্ঞেস করে যে সে কোনোভাবে তার ভাইকে ছাড়িয়ে আনতে পারবে কিনা। গভর্নর তখন জোরাবকে জানায়, তোমার ভাই একজন সিআইএ এজেন্টকে মেরে ফেলেছে, তাই আমেরিকানরা সরাসরি এই কেসে যুক্ত হয়ে গিয়েছে। আমি চাইলেও এখন কিছুই করতে পারবো না, তবে আমি তোমার ভাইয়ের স্ত্রী এবং 2 সন্তানকে জেলখানায় তোমার ভাইয়ের সাথে থাকার ব্যবস্থা করে দিয়েছি। এটা শুনে জোরাব রেগে যায় এবং তার হাতের কাছে থাকা একটি শাবল দিয়ে সেই গভর্নরকে সেখানেই মেরে ফেলে, আর সাথে সাথে গভর্নর আগে থেকে খুঁড়ে রাখা সেই কবরে পড়ে যায়। এদিকে জর্জিয়ার সেই জেলখানায় দেখা যায় জোরাবের ভাই ডেভিড তার সেল থেকে বেরিয়ে তার স্ত্রী সন্তানের সাথে দেখা করছে। তো ডেভিডের ওয়াইফ কেট ডেভিডের সাথে এই নিয়ে ঝগড়া করছিল যে ডেভিডের জন্য তারা এই জেলখানায় আটকা পড়ে আছে। এটা শুনে ডেভিড রেগে গিয়ে কেটকে বলে, তোমার যদি ইচ্ছে হয় তুমি এখান থেকে বেরিয়ে যাও, আমার সন্তানেরা আমার সাথেই থাকবে। এটা বলে ডেভিড আবার তার সেলে চলে যায়। অন্যদিকে টাইলার একদিন মার্কেট থেকে বাসায় ফিরে দেখে তার বাসার সামনে একজন লোক বসে আছে। টাইলার সেই লোকটিকে জিজ্ঞেস করে যে সে হারিয়ে গিয়েছে কিনা। টাইলারের প্রশ্নের উত্তর না দিয়ে সেই লোকটি বলে যে, তুমি কি সেই টাইলার রেক যার নামে আমি এত প্রশংসা শুনেছি? লোকটি সোজাসুজি কথা না বলায় টাইলার রেগে যায় এবং তাকে সেখান থেকে চলে যেতে বলে। তখন লোকটি বলে যে, আমার কাছে তোমার জন্য একটি মিশন আছে। তোমার এক্স ওয়াইফ মিয়া তোমাকে এই মিশনটি দিয়েছে। মিয়ার বোন কেট তার স্বামী ডেভিডের সাথে জর্জিয়ার একটি জেলখানায় বন্দী হয়ে আছে। তবে তুমি যদি কেটকে জেলখানা থেকে বের করে আনো, তাহলে ডেভিড আর তার ভাইয়ের তৈরি করা নাগাজি বাহিনী তোমার পিছনে পড়ে যাবে। এরপর সেই লোকটি টাইলারকে জোরাব আর ডেভিডের ছোটবেলার ঘটনা বলে। মূলত জর্জিয়ায় গৃহযুদ্ধ চলাকালীন সময়ে এই 2 ভাই সেখান থেকে পালিয়ে আর্মেনিয়ার একটি শহরে চলে আসে। সেখানে তাদের চাচা তাদের দেখভাল করছিল, আর এখনও তাদের চাচাই তাদের বিভিন্ন মিশনের গাইডলাইন দেয়। এবং গত 8 বছর ধরে তারা বিভিন্ন মিশন করে নাগাজি নামের এই বিশাল বাহিনী তৈরি করেছে। এসব শুনেও টাইলার তবুও সেই মিশনটি করতে রাজি হয়ে যায়, কারণ তার এক্স ওয়াইফ মিয়া এই মিশনটি তাকে দিয়েছে। তো সেই লোকটি চলে যাওয়ার পর টাইলার নিককে ফোন করে বলে যে, আমি আর রিটায়ারমেন্টে থাকতে পারবো না, আমাকে মিশনে যেতে হবে, তুমি তোমার দল গুছিয়ে রেডি হও। এরপর টাইলার আবার আগের মতো করে নিজেকে মিশনের জন্য প্রস্তুত করতে থাকে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই টাইলার আর নিক তাদের দল নিয়ে জর্জিয়ার সেই জেলখানার দিকে যাচ্ছে, যেখানে ডেভিড আর কেট বন্দি আছে। নিক সহ পুরো টিমকে বাইরে রেখে টাইলার একাই জেলখানার ভিতরে ঢুকে পড়ে, আর ইয়াস টাইলারের লোকেশন ট্র্যাক করে বাইরে থেকে ইনস্ট্রাকশন দিতে থাকে। প্ল্যান মোতাবেক জেলখানার একজন গার্ড আগে থেকেই দেয়ালে চিহ্ন দিয়ে টাইলারের জন্য ডিরেকশন রেডি রেখেছিল। টাইলার জেলখানায় ঢোকার পর সেই গার্ড টাইলারকে রুম নাম্বার বলে দেয় এবং পুরো জেলখানার ইলেকট্রিসিটি বন্ধ করে দেয়। গার্ডের দেওয়া চিহ্ন ফলো করে টাইলার কেটের সেলে পৌঁছায়। কেট তখন তার ছেলে মেয়েকে ঘুম থেকে তোলে এবং রেডি হতে বলে।
কেটের বড় ছেলে সান্দ্রো তার বাবাকে খুব পছন্দ করত, তাই সে তার মাকে বারবার জিজ্ঞেস করতে থাকে যে তাদের সাথে তাদের বাবাও বের হচ্ছে কিনা। কেট সান্দ্রোকে কোনো মতে বুঝিয়ে তার ছোট মেয়ে নিনা সহ টাইলারের সাথে বের হয়ে আসে, কিন্তু জেলখানার আরেকজন কয়েদি তাদের বের হতে দেখে ফেললে সে শীষ বাজিয়ে বাকিদের সতর্ক করে দেয় এবং কিছুক্ষণের মধ্যেই পুরো জেলখানা জেনে যায় যে বাইরে থেকে কেউ একজন এসে কেটকে নিয়ে যাচ্ছে, যার ফলে পুরো জেলখানায় তুমুল গোলাগুলি শুরু হয়। কয়েদিরাও এই সুযোগে যে যাকে পারে মেরে সেখান থেকে পালানোর চেষ্টা করে। ততক্ষণে জেলখানার সিকিউরিটিও সতর্ক হয়ে গিয়েছে। যাই হোক, এইসবের মধ্যেই টেইলার কেট ও তার সন্তানদের নিয়ে পালাতে থাকে। সে পথে সব কয়েদিদের মেরে এবং ভয় দেখিয়ে একটা ছোট জানালা দিয়ে সান্দ্রো আর নিনাকে নিকের কাছে দিয়ে দেয়। এরপর সে যখন কেটকেও সেই জানালা দিয়ে বের করে দিতে যায়, তখনই সেখানে ডেভিড চলে আসে। এই পর্যায়ে ডেভিড আর টাইলারের মধ্যে ভয়ঙ্কর একটা ফাইট হয়। সেখানে টাইলার মার খেতে থাকলে কেট তাকে সাহায্য করে। তো মারামারির এক পর্যায়ে টাইলার ডেভিডের হাত মাঝখান থেকে ছিঁড়ে ফেলে এবং তার কোমরে থাকা ছুরি বের করে ডেভিডকে সেখানেই মেরে ফেলে। এদিকে মারামারির সময় বেশ কয়েকজন কয়েদি তাদের সেলের তালা ভেঙে বাইরে চলে আসে, যার ফলে টাইলার আর কেট সেই জানালা দিয়ে বের হতে পারে না। নিক তাই বাচ্চাদের নিয়েই গাড়িতে করে জেলখানার মেইন গেটে চলে যায়। টাইলার এবং কেটও জেলখানার মেইন গেটের দিকে যেতে থাকে। তারা সেখানে গিয়ে দেখে যে রীতিমতো একটা যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। কয়েদিরা যে যাকে পারে মেরে সেখান থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করছে। এর মধ্যেই টাইলার তার হাতে গান নিয়ে এবং কেট হাতে একটা শাবল নিয়ে সামনে এগিয়ে যেতে থাকে, কিন্তু কয়েদিরা তাদের দেখে ফেললে তাদের উপরেও হামলা করে বসে। টাইলার তখন সবাইকে মেরে সামনে এগিয়ে যেতে থাকে। এর মধ্যে একজন কয়েদি টাইলারের মাথায় আঘাত করে তাকে মারাত্মকভাবে আহত করে ফেলে। টাইলার তবুও নিজেকে সামলে নেয় এবং আবারও উঠে ফাইট করতে থাকে। ততক্ষণে সেখানে পুলিশও চলে এসেছে। টাইলার তখন পুলিশদেরও মেরে সেখান থেকে মেইন গেটের দিকে এগিয়ে যায়। নিক সেখানে তাদের বেরিয়ে যেতে সাহায্য করে। তো তারা যখন জেলখানার গেট উড়িয়ে বাইরে বেরিয়ে আসে, তখনই সেখানে নাগাজি বাহিনীর গাড়ি দেখা যায়। নাগাজিরা তাদের বিশাল দল নিয়ে টাইলারদের গাড়ির উপর হামলা করতে থাকে। এটা দেখে সান্দ্রো তার মাকে জিজ্ঞেস করে যে নাগাজিরা কেন তাদের উপর হামলা করছে, কারণ নাগাজিরা তো তাদেরই লোক। এখানে কেট সান্দ্রোর প্রশ্নের কোনো জবাব দেয় না। তো নাগাজিরা এলোপাথারি গুলি করতে থাকলে টাইলার সেই সব গুলি থেকে বেঁচে গাড়ি চালাতে থাকে। আর অন্য একটা গাড়িতে নিক আর ইয়াস নাগাজিদের সাথে ফাইট ব্যাক দিতে থাকে। তারা যেহেতু বুলেট প্রুফ গাড়িতে ছিল, তাই কারো গায়েই কোনো গুলি লাগে না। কিন্তু পরপর অনেকগুলো বিস্ফোরণ হলে টাইলারদের গাড়ি উল্টে যায় এবং কেটের মেয়ে নিনার হাতে আঘাত পায়। তো ততক্ষণে তারা একটা বড় গোডাউনের সামনে চলে এসেছে, আর সেই গোডাউনে টাইলারদের আরেকটা দল অপেক্ষা করছিল, যারা নাগাজিদেরকে সামনে থেকে আটকে রাখে। এই সুযোগে টাইলার এবং নিক বাকি সবাইকে নিয়ে গোডাউনের পিছনে থাকা একটি অস্ত্রবাহী ট্রেনে করে সেখান থেকে চলে যায়। কিন্তু নাগাজিরা তখনও তাদের পিছু ছাড়েনি। তাদের আরেকটা দল বেশ কয়েকটা হেলিকপ্টার নিয়ে টাইলারদের সেই ট্রেনের উপরেও হামলা করে দেয়। টাইলার ইয়াজের কাছে কেট এবং তার বাচ্চাদের রেখে নিজে একটি মেশিনগান নিয়ে ট্রেনের শেষ বগিতে চলে যায়। এরপর সেখান থেকে গুলি করে একটা হেলিকপ্টার ধ্বংস করে ফেলে। এদিকে আরেকটা হেলিকপ্টার তখন তাদের ট্রেনের ছাদের উপর চলে এসেছে। সেখান থেকে কয়েকজন নাগাজি তাদের ট্রেনের ছাদের উপরে নামে। এরপর টাইলারদের দলের লোকদের মেরে তারা ট্রেনের ভিতরে প্রবেশ করে। নাগাজিদের কয়েকজন ট্রেনের মাঝখানে টাইলারের সাথে ফাইট করতে থাকে, আর বাকিরা ট্রেনের ইঞ্জিন রুমে চলে যায় যেখানে নিক ছিল। তো তারা সেখানে নিকের সাথেও ফাইট শুরু করে। ফাইটের এক পর্যায়ে নিক নাগাজিদের সবাইকে মেরে ফেললেও নিজে মারাত্মকভাবে আহত হয়। তো টাইলার যখন ওয়্যারলেসে নিকের কোনো রেসপন্স পাচ্ছিল না, তখন সে নিককে খুঁজতে ট্রেনের ইঞ্জিন রুমে যায়। সেখানে গিয়ে টাইলার দেখে যে নিক আহত হয়ে পড়ে আছে। টাইলার যখন নিককে তুলছিল, ঠিক তখনই নাগাজিদের আরেকটি হেলিকপ্টার সেখানে চলে আসে এবং টাইলারদের উপর এলোপাথারি গুলিবর্ষণ করতে থাকে। তবে নিক তখন হেলিকপ্টারে থাকা নাগাজিদের ডিস্ট্রাক্ট করতে থাকে, আর টাইলার এই সুযোগে ট্রেনের ছাদে গিয়ে একটি মেশিনগান দিয়ে সেই হেলিকপ্টারকেও ধ্বংস করে দেয়। অন্যদিকে নিক টাইলারকে ডেকে বলে যে গোলাগুলির ফলে তাদের ট্রেনের ব্রেক নষ্ট হয়ে গিয়েছে, তাই তারা চাইলেও এখন আর ট্রেনকে থামাতে পারবে না। এদিকে ট্রেনের লাইনও শেষ হয়ে এসেছে। টাইলার তাই সবাইকে ট্রেনের মধ্যে থাকা সেফটি নেটে বেঁধে ফেলে, আর এর পরপরই ট্রেনটি ক্রাশ করে উল্টে যায়। কিন্তু সেফটি নেটে থাকার ফলে তাদের কারোরই কোনো ক্ষতি হয় না। যাই হোক, ট্রেন থেকে বের হয়ে তারা যখন নদীর দিকে যেতে থাকে, তখন সান্দ্রো আবার তার মাকে প্রশ্ন করতে থাকে যে তাদের বাবার কি হয়েছে। মাকে চুপ থাকতে দেখে সান্দ্রো বুঝে যায় যে তাদের বাবাকে খুন করা হয়েছে এবং টাইলারই এই খুনটি করেছে। সান্দ্রো তাই টাইলারের উপর রাগ দেখাতে থাকলে টাইলার তাকে বলে যে তোমার বাবা তোমাদের অন্ধকার ভবিষ্যৎ ছাড়া আর কিছুই দিত না। তোমার মা তার নিজের জীবনের ঝুঁকি নিয়ে তোমাদেরকে সেই অন্ধকার জগৎ থেকে বের করে এনেছে। এরপর টাইলার সবাইকে নিয়ে স্পিডবোটে করে সেখান থেকে চলে যায়। সিন শিফট হয়ে আমরা জোরাবকে দেখতে পাই, যে কিনা তার ভাইয়ের মৃত্যু এবং এতগুলো নাগাজিদের মারা যাওয়ার খবর শুনে বিমর্ষ হয়ে পড়েছিল। তখন তার দলের বাকিরা তাকে এই বলে সান্ত্বনা দেয় যে
আমরাও তোমার ভাইয়ের মতো। এরপর জোরাব যখন মর্গে গিয়ে তার ভাইয়ের ক্ষতবিক্ষত লাশ দেখতে পায়, তখন তাদের ছোটবেলার স্মৃতি মনে করে কাঁদতে থাকে। ছোটবেলায় তার চাচা তাকে বলেছিল নিজের জীবন দিয়ে হলেও তোমার ভাইকে রক্ষা করবে। তবে জোরাব তার ভাইকে বাঁচাতে পারেনি বলে নিজের উপরই রাগ দেখাতে থাকে। যাই হোক, টাইলার এবং নিক সবাইকে নিয়ে একটি প্রাইভেট জেটে করে অস্ট্রিয়ার ভিয়েনা শহরের দিকে যেতে থাকে। তো প্লেনে থাকা অবস্থায় ইয়াজ যখন তাদের হোটেল ম্যানেজারের সাথে কথা বলছিল, সান্দ্রো তখন মনে মনে ইয়াজের ফোন হাতিয়ে নেওয়ার প্ল্যান করতে থাকে। এরপর যখন ইয়াজ সান্দ্রোর জন্য খাবার আনতে যায়, তখনই সান্দ্রো সুযোগ বুঝে ইয়াজের ফোন নিয়ে তার চাচাকে ফোন দেয়। ফোন দিয়ে সে তার চাচাকে জিজ্ঞেস করে যে তার বাবা ডেভিড কি তার মা কেটকে মেরে ফেলতো কিনা। উত্তরে জোরাব বলে, এই সবটাই তোমার মায়ের দোষ, তোমার মায়ের কারণেই তোমার বাবা মারা গিয়েছে। সান্দ্রো তখন কনফিউজড হয়ে পড়ে যে সে জোরাবকে কল দিয়ে ভুল করলো কিনা। সান্দ্রো তাই তার চাচাকে বোঝানোর চেষ্টা করে যে এখানে তার মায়ের কোনো দোষ নেই, মূলত টাইলারই তার বাবাকে মেরেছে। জোরাব তখন সান্দ্রোকে বুঝায় যে তোমার মা নয়, বরং নাগাজি তোমার আসল ফ্যামিলি, তুমি তোমার ফ্যামিলির কাছে চলে আসো, আমাকে বলো তোমরা কোথায় আছো, আমি তোমাকে সেখান থেকে নিয়ে আসব। এরপর সান্দ্রোর কাছ থেকে লোকেশন নিয়ে জোরাব আবার নিজের টিম তৈরি করে জর্জিয়া থেকে ভিয়েনার দিকে রওনা দেয়। অন্যদিকে টাইলার যখন প্লেনে বসে কেটের সাথে জর্জিয়ান ভাষায় কথা বলছিল, তখন নিক একটু অবাক হয়ে যায়। কেট তখন নিককে বুঝিয়ে বলে যে কেটের বোন আসলে টাইলারের এক্স ওয়াইফ, আর সেই টাইলারকে এই মিশনটি দিয়েছে। এটা শুনে নিক টাইলারের উপর একটু রাগ দেখায়, কারণ টাইলার নিককে শুরুতে এই মিশন সম্পর্কে কিছুই বলেনি। যাই হোক, টাইলার সবাইকে নিয়ে ভিয়েনার একটি হোটেলে উঠে প্রথমে নিনার চিকিৎসার ব্যবস্থা করে, আর নিক এবং ইয়াস মিলে সবার জন্য ফেক পাসপোর্ট বানাতে থাকে। কারণ তাদের প্ল্যান হলো এখান থেকে গিয়ে কেটকে তার বোনের কাছে রেখে আসবে, যেখানে সে সেফ থাকবে। তো টেইলার বাকিদের সবাইকে ফ্রেশ হতে বলে নিজেও নিজের রুমের দিকে চলে যায়। তখনই সেখানে সান্দ্রো চলে আসে এবং সে টেইলারকে তার বাবা হত্যার জন্য দোষ দিতে থাকে। সান্দ্রো এখানে বলে যে আমার বাবা যতই খারাপ হোক আমাদের কখনো ছেড়ে যায়নি। এটা শুনে টাইলার একটু বিমর্ষ হয়ে পড়ে, কারণ টাইলারেরও একটা ছেলে ছিল যে কিনা বেঁচে থাকলে এখন সান্দ্রোর সমানই হতো। টাইলারের ছেলে যখন ক্যান্সারে আক্রান্ত হয়ে হসপিটালে মৃত্যুশয্যায় ছিল, তখন টাইলার তার অসুস্থ ছেলেকে রেখেই আফগানিস্তান একটা মিশনে চলে গিয়েছিল। আর টাইলার মিশনে থাকা অবস্থায় তার ছেলে মারা যায়। এই কারণেই টাইলারের স্ত্রী রাগ করে তাকে ছেড়ে চলে যায়। যাই হোক, টাইলার তবুও সান্দ্রোকে এই বলে বোঝানোর চেষ্টা করে যে তোমার বাবা তোমাকে মিথ্যে বলে ব্রেন ওয়াশ করে রেখেছে। কথা বলার মাঝখানেই টাইলার লক্ষ্য করে যে নাগাজি বাহিনীর একটি হেলিকপ্টার তাদের দিকে এগিয়ে আসছে। টাইলারের আর বুঝতে বাকি থাকে না যে এটা সান্দ্রোরই কাজ। সে সাথে সাথেই দলের বাকিদের সতর্ক করে দেয় এবং রেডি হতে বলে। নাগাজি বাহিনী তিনটা দলে ভাগ হয়ে টাইলারদের হোটেলে আক্রমণ করে। প্রথম দল হেলিকপ্টার নিয়ে হোটেলের ছাদে ল্যান্ড করে, দ্বিতীয় দল হোটেলের ডুপ্লেক্স ছাদে রকেট লঞ্চার নিয়ে অপেক্ষা করে, আর জোরাব তৃতীয় দলটি নিয়ে হোটেলের নিচে অপেক্ষা করতে থাকে। এদিকে সান্দ্রো যখন ইয়াজের ফোন দিয়ে তার চাচার সাথে মেসেজে কথা বলছিল, তখন তার চাচা তাকে পার্কিং লটের পিছনে দেখা করতে বলে। আর তখনই কেটও সান্দ্রোকে দেখে ফেলে যে সে কাউকে মেসেজ করছে। কেট সান্দ্রোর হাত থেকে ফোন নিয়ে দেখে সান্দ্রো তার চাচাকে তাদের লোকেশন দিয়ে দিয়েছে। এটা দেখে কেট সান্দ্রোর উপর রাগ দেখালে সান্দ্রো তার মাকে বলে যে নাগাজি আমার আসল ফ্যামিলি, আর আমি আমার ফ্যামিলির সাথেই থাকবো। এর মধ্যেই নাগাজি বাহিনীর হেলিকপ্টার টাইলারদের উপর গুলিবর্ষণ শুরু করলে সবাই গুলি থেকে বেঁচে সেফ স্পটে চলে যায়। টাইলার, নিক এবং ইয়াস সবাইকে কভার করে নিচে পার্কিং লটে নিয়ে যায়। সেখানে গিয়ে টাইলার সবাইকে গাড়িতে উঠতে বললে সান্দ্রো সেখান থেকে পালিয়ে তার চাচার কাছে যেতে থাকে। সান্দ্রোকে ধরতে ইয়াজও তার পিছনে ছুটতে থাকে। সান্দ্রো পার্কিং লটের পিছনে গিয়ে তার চাচাকে দেখতে পায়। তখন একদিকে জোরাব সান্দ্রোকে বলতে থাকে যে নাগাজি তোমার আসল ফ্যামিলি, তুমি তোমার ফ্যামিলির কাছেই চলে আসো। অন্যদিকে ইয়াজও তাকে পেছন থেকে ডাকতে থাকে। আর ঠিক তখনই নিক একটি গাড়ি নিয়ে সেখানে চলে আসে। নাগাজিদের একজন নিকের গাড়ির দিকে একটি রকেট লঞ্চার ফায়ার করলে গাড়ি উল্টে নিক আবারও আহত হয়। আর এই সুযোগে সান্দ্রো পালিয়ে তার চাচার কাছে চলে যায়। জোরাব সান্দ্রোকে গাড়িতে বসিয়ে নিকদের দিকে ফায়ার করতে থাকে। গাড়িতে বসে সান্দ্রো জোরাবের চাচার কাছে জিজ্ঞেস করে যে আমার চাচা কি আমার মাকে মেরে ফেলবে? উত্তরে জোরাবের চাচা বলে তুমি যদি তোমার মাকে বাঁচিয়ে রাখতেই চাইতে তাহলে কখনোই কল করে তোমার চাচাকে লোকেশন বলতে না। ওদিকে টাইলার একটি বুলেটপ্রুফ গাড়িতে করে নাগাজিদের রকেট লঞ্চার থেকে বেঁচে নিকদের কাছে পৌঁছায়। গোলাগুলির শব্দে ততক্ষণে পুলিশও সেখানে চলে এসেছে, কিন্তু নাগাজিদের দ্বিতীয় দল রকেট লঞ্চার দিয়ে একের পর এক পুলিশের গাড়ি উড়িয়ে দিতে থাকে। তো নাগাজিরা যখন পুলিশের একটি হেলিকপ্টার ধ্বংস করে দেয়, সেই সুযোগ নিয়ে নিক, টাইলার আর ইয়াস আবার হোটেলের ভেতরে চলে যায়। তারা প্ল্যান করে যে ছাদে রাখা নাগাজিদের হেলিকপ্টার নিয়ে তারা সেখান থেকে পালিয়ে যাবে। তবে টাইলারদের সাথে সাথে জোরাবও তার দল নিয়ে হোটেলে প্রবেশ করে। সে ছাদে থাকা তার দলকে সতর্কও করে দেয়। যাই হোক, টাইলাররাও দুটো দলে ভাগ হয়ে ছাদের দিকে এগুতে থাকে।
নিক আর ইয়াস সরাসরি ছাদে চলে যায় সেখানে থাকা নাগাজিদের ক্লিয়ার করতে, আর টাইলার কেট এবং নিনাকে নিয়ে আস্তে আস্তে ছাদে আসতে থাকে। মারামারির এক পর্যায়ে টাইলার কেটের থেকে আলাদা হয়ে গেলে সে ইয়াসকে নিচে ডেকে পাঠায়, আর ছাদে নিক একাই ফাইট করতে থাকে। ইয়াস সিঁড়ি দিয়ে নামতে নামতে নাগাজিদের সাথে ফাইট করতে থাকে, এক পর্যায়ে সে বেশ কয়েকটা গুলিও খায়। অন্যদিকে ছাদে ফাইট করতে করতে নিক ছাদ থেকে হোটেলের একটি কাচের সাইড ফ্লোরের উপর পড়ে অজ্ঞান হয়ে যায়। এটা দেখে টাইলার তখন সবাইকে মেরে সেই কাচের ফ্লোরের উপর চলে আসে এবং পড়ে যাওয়ার আগেই নিককে ধরে ফেলে। তখন সেখানে জোরাবও চলে আসে। সে প্রথমে টাইলারের হাতে একটা গুলি করে, কিন্তু তবুও টাইলার নিককে ছেড়ে দেয় না। এরপর যখন জোরাব টাইলারকে আবারও গুলি করতে নেয় তখনই নিকের জ্ঞান চলে আসে এবং সে গুলি করে জোরাবকে ফেলে দেয়। এরপর টাইলার নিককে হোটেলের জানালা ভেঙে ভিতরে ছুঁড়ে মারে এবং জোরাবের সাথে ফাইট করতে থাকে। এক পর্যায়ে কাচের একটি ফ্লোর ভেঙে জোরাব নিচের ফ্লোরে পড়ে অজ্ঞান হয়ে যায়। এদিকে নিক আর ইয়াস কেটের ফ্যামিলিকে বাঁচিয়ে ছাদে হেলিকপ্টারের কাছে চলে আসে। তবে ততক্ষণে জোরাবেরও জ্ঞান ফিরে এসেছে। সে একটি গুলি নিয়ে ছাদে চলে যায় এবং হেলিকপ্টারে ওঠার আগেই ইয়াসকে গুলি করে। তবে টাইলার তখন সেখানে চলে আসে ইয়াসকে ব্যাকআপ দেওয়ার জন্য। সে জোরাবকে ডিস্ট্রাক্ট করে ইয়াসকে নিয়ে হেলিকপ্টারে উঠে যায় এবং সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু কিছু দূর যাওয়ার পরেই প্রচণ্ড ব্লিডিং হওয়ার কারণে ইয়াস সেখানেই মারা যায়। ইয়াসের মৃত্যুতে নিক প্রচণ্ড ভেঙে পড়ে। যাই হোক, হেলিকপ্টার নিয়ে তারা সবাই টাইলারের এক্স ওয়াইফ মিয়ার কাছে যায়। সেখানে মিয়া তার ছোট বোন কেটকে দেখে অনেক খুশি হয়। কিন্তু অন্যদিকে নিক ইয়াসের লাশের কাছে বসে তার পুরনো সব স্মৃতি মনে করে কাঁদতে থাকে। কিছুক্ষণ পরে মিয়া টাইলারের রুমে আসে এবং তাদের ছেলেকে নিয়ে কথা বলতে থাকে। তখনই টাইলারের কাছে জোরাবের ফোন আসে। জোরাব টাইলারকে বলে যে তুমি যা শুরু করেছো তা শেষ করে যাও, আমি চার্চের কাছে তোমার জন্য অপেক্ষা করব। এটা শুনে টাইলার তখনই সান্দ্রোকে বাঁচাতে গাড়ি নিয়ে চার্চের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। নিকো তখন টাইলারের সাথে যেতে চাইলে টাইলার তাকে নিষেধ করে এবং একাই চলে যায়। এদিকে চার্চের পাশের একটা গোডাউনে বসে জোরাব আর তার চাচা যখন খাবার খাচ্ছিল তখন জোরাবের চাচা তাকে বলে যে সারা দেশের পুলিশ এখন আমাদের খুঁজছে, আমাদের উচিত এখান থেকে চলে যাওয়া। জোরাব তার চাচাকে বলে তোমার ভয় লাগলে তুমি একাই চলে যাও, আমি আমার ভাই হত্যার প্রতিশোধ নিয়েই এখান থেকে যাব। তখন জোরাবের চাচা তাকে বোঝানোর চেষ্টা করলে জোরাব রেগে গিয়ে তার চাচাকেই গুলি করে মেরে ফেলে। আর এটা দেখে সান্দ্র একটু ভয় পেয়ে যায়। সে বুঝতে পারে যে তার চাচাকে ইনফর্ম করে সে আসলেই ভুল করেছে। যাই হোক, ততক্ষণে টাইলার চার্চের কাছে চলে গিয়েছে। সে একটি গ্রেনেড লঞ্চার দিয়ে জোরাবের প্রাইভেট প্লেন, তার গ্যারেজ সহ সবকিছু উড়িয়ে দেয়। তবে এসব করতে গিয়ে টাইলার নিজের হাতে এবং পেটেও গুলি খায়। এরপর সে যখন চার্চে ঢোকে তখন সে দেখে যে জোরাব একটি ভেস্টের মধ্যে বোমা সেট করে সেটা সান্দ্রোর গায়ে পরিয়ে দিয়েছে। এটা দেখে টাইলার আর গুলি করতে পারে না। জোরাব তখন সান্দ্রোকে নির্দেশ দেয় সে যেন টাইলারের হাত থেকে গান নিয়ে তাকেই গুলি করে। কিন্তু সান্দ্রো টাইলারের হাত থেকে গান নিলেও টাইলারকে গুলি করে না। এটা দেখে জোরাব বুঝতে পারে সান্দ্রো এখনো অভ্যস্ত হয়ে উঠতে পারেনি। সে তাই নিজেই টাইলারকে গুলি করতে যায়। আর তখনই সেখানে নিক চলে আসে এবং জোরাবকে গান পয়েন্টে নিয়ে নেয়। আসলে নিক কখনোই টাইলারকে একা ছাড়েনি, তাই সে এখানেও টাইলারকে হেল্প করতে চলে এসেছে। কিন্তু নিক জোরাবকে গুলি করতে পারে না, কারণ সে সান্দ্রোকে গান পয়েন্টে নিয়েছিল। এরপর টাইলারের ইশারায় সান্দ্রো জোরাবের হাত থেকে ছুটে যায় এবং সাথে সাথেই নিক জোরাবকে গুলি করতে থাকে। এখানে জোরাবও একই সাথে নিকের দিকে গুলি ছুটতে থাকে। আর এতে করে নিক গুলি খেয়ে দুর্বল হয়ে পড়লেও জোরাব ভেস্ট পরে থাকায় সে খুব একটা আহত হয় না। এরপর টাইলার আর জোরাবের মধ্যে আরেক দফা ফাইট হয় এবং ফাইনালি টাইলার জোরাবকে গুলি করে মেরে ফেলে। আর এই সময় সান্দ্রো সাবধানে তার গায়ে পরিয়ে রাখা ভেস্ট খুলে ফেলে। মারামারি শেষ দিকে পুলিশ চলে আসে এবং নিক আর টাইলারকে ধরে নিয়ে যায়। সিন শিফট হয়ে দেখা যায় টাইলার আর নিককে আলাদা দুটো জেলখানায় রাখা হয়েছে। টাইলারের এক্স ওয়াইফ মিয়া তার সাথে দেখা করে যাওয়ার পরে টাইলারকে সেলে না নিয়ে গিয়ে জেলখানা থেকে বাইরে নিয়ে আসা হয়। সেখানে টাইলার সেই লোকটিকে দেখতে পায় যে মুভির শুরুর দিকে টাইলারের কাছে মিশন নিয়ে এসেছিল। সে টাইলারকে বলে যে আমি তোমাকে এখান থেকে বের করে নিয়ে যাব যদি তুমি আরেকটা মিশন করতে রাজি হও। উত্তরে টাইলার বলে আমি আমার টিম ছাড়া কোনো কাজ করব না। তখন সেই লোকটি বলে আমি জানতাম তুমি এটাই বলবে। একথা শুনে টাইলার পিছনে তাকায় এবং দেখতে পায় তারা নিককেও জেলখানা থেকে ছাড়িয়ে নিয়ে এসেছে। যাই হোক, টাইলার সেই লোককে বলে তুমি আমাকে মিশন দিচ্ছ অথচ আমি তোমার নামই জানি না। উত্তরে সেই লোকটি বলে আমার নাম জানার খুব একটা প্রয়োজন নেই, তবে আমি যার আন্ডারে কাজ করি তার নাম জানলেই হবে। আর সে খুব ভয়ানক একজন লোক। আর এই দৃশ্যের মধ্য দিয়েই এক্সট্রাকশন 2 মুভিটি এখানেই শেষ হয়ে যায়। মুভিটি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্ট করুন। আর সেই সাথে আজকে যারা আমাদের চ্যানেলের প্রথম কোনো ভিডিও দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল প্রেস করে রাখুন।